এই যে ফেসবুকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন বলে একটা গ্রুপ আছে ফেসবুকে। সেখানে অনেক লোকজন ভারতীয় ভিসা টিসা নিয়ে কথা টথা বলে, তারপরে পোস্ট টোস্ট দেয়। তো সেখানে জনৈক মোহাম্মদ আরিফ শরীফ, হ্যাঁ, জনৈক মোহাম্মদ আরিফ শরীফ মনের খেদে, অত্যন্ত মনের খেদে দেখলাম যে একটা স্ট্যাটাস দিয়েছে। তো সেইটা কিন্তু আমার নজরে পড়লো। খুবই আবেগঘনও বলা যায়, আবার মনের দুঃখেও দিয়েছে সেটাও বলা যায়। তো কি উনি লিখেছেন আমি একটু পড়ে শোনাই। 8বার ইন্ডিয়া যাওয়া আছে ট্যুরিস্ট ভিসা নিয়ে। 2024 এর পর 7বার মেডিকেল ভিসা রিজেক্ট হয়ে লাস্ট 29 তারিখ ট্যুরিস্ট ভিসা জমা দিলাম, বাট রিজেক্ট করে দিল। এখন কি করব বুঝতাছি না। খুবই দুঃখজনক খবর, তাই না? 2024 সালের আগে তার 8বার ইন্ডিয়া যাওয়া আছে। এখন ট্যুরিস্ট ভিসা নিয়ে গেছে। যেহেতু ট্যুরিস্ট ভিসা তো আগে মাল্টিপল এন্ট্রি দিত 6 মাসের, তো একবার ভিসা নিয়ে তো 3-4বার যাতায়াত করা যাইতই। এখন একবার না 2বার বা 3বার হয়তো ভিসা নিয়ে উনি 8বার যাতায়াত করছেন। এটা হলো 2024 সালের আগের ঘটনা। তখন তো যারা ভিসা অ্যাপ্লিকেশন করতো ইন্ডিয়ার ওই যে আইভাক সেন্টারে, সবাই প্রায় ভিসা পাইতো, 99% ভিসা পাইতো। চোখ বুঝে ওরা ভিসা স্টিকার মেরে দিত, ওয়েলকাম জানাতো। কিন্তু 2024 সালের পর থেকে তো পরিস্থিতি চেঞ্জ হয়ে যেতে থাকে। কথা নাই বার্তা নাই, অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এসে মানে বাংলাদেশের মসনদে বসার আগেই ভারতের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া শুরু করে। ব্যাস, একেবারে দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে, বিশেষ করে যে প্রধান উপদেষ্টা পদে থেকে উনি যে হুঙ্কারগুলো দেওয়া শুরু করেন, তো ওইগুলো শোনার পরে বাংলাদেশের একেবারে গণমানুষ, তৌহিদি জনতা, মুমিন মুসলমান, আমরা দেখলাম ওরে বাবা, ইস অ্যান্ড এভরিবডি তারা কিন্তু ভারতের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করে। বিশেষ করে ওই যে যারা নাকি আন্দোলন করছিল, ওই যে অল্প বয়সে যে পোলাপাইনগুলো পরে ওই যে এনসিপি রাজনৈতিক দল গঠন করছে, তো তাদের কথাবার্তা তো আমরা মানে শুনে বিস্মিত হয়েছি যে এই ছেলেফেলেগুলা মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে কি শিখে আসছে। তারা একেবারে ওই 7 সিস্টার্স দখল করবে, তাই না, শিলিগুড়ি করিডোর দখল করবে। এবং তার সাথে বিস্মিত হয়েছি বাংলাদেশের সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত যে কিছু কর্মকর্তা আছে, যারা নাকি ওই ক্যান্টনমেন্টের মধ্যে অবসরপ্রাপ্ত সেনাদের একটা আছে, ক্লাব আছে, যেটাকে বলে রাওয়া ক্লাব। এখন এটা সাধারণ সৈনিকদের ক্লাব নাকি শুধুমাত্র অবসরপ্রাপ্ত অফিসারদের ক্লাব কে জানে, বাট রাওয়া ক্লাব বলে একটা ক্লাব আছে। এবং আমরা কিন্তু বিশ্বের সঙ্গে লক্ষ্য করছি, এই রাওয়া ক্লাবের লোকজন যদি অবসরপ্রাপ্ত হয়ও, তাদের কিন্তু ভয়ঙ্কর প্রভাব এই সেনাবাহিনীর উপরে আছে। আর সেই প্রভাবটা কি আমরা দেখলাম যে রাওয়া ক্লাবের যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা একেবারে প্রকাশ্যে বলছে, আমরা 2 দিনে কলকাতা দখল করব, অমুক করব, সমুক করবো, মানে কি একটা অবস্থা। এবং ইন্টারেস্টিং ব্যাপারে দেখলাম যে যতগুলো অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা একেবারে প্রত্যেকেই ভয়ঙ্কর রকমভাবে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার তারা করে যাচ্ছে। এবং ভারতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে, ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করে, পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য করে। এবং এমনও আমরা দেখেছি যে কেউ কেউ এমনও বুদ্ধি দিয়েছে যে পাকিস্তানের সাথে সম্পর্ক এত দৃঢ় করতে হবে যে পাকিস্তানে ওই যে কিছু পারমাণবিক ওয়ারহেড আছে না, পারমাণবিক বোমা, মিসাইল, ওইগুলো এনে বাংলাদেশে ডিপ্লয় করতে হবে, এমনও বুদ্ধি টুদ্ধি দিয়েছে। এগুলো কিন্তু আমরা 2024 সালে 5 আগস্ট এর পরে যে পট পরিবর্তন হয়েছিল, তখন আমরা এগুলো দেখছিলাম। এবং আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করছিলাম যে কী ব্যাপার, এত ভারত বিদ্বেষী মনোভাব সারা বাংলাদেশের মানুষের মধ্যে হঠাৎ করে কিভাবে চালু হয়ে গেল। আমি অবশ্য তখন বলতাম, তখন যে ভিডিও করতে আমি বলতাম যে এই ভারত বিদ্বেষী মনোভাবটা এটা কোনোভাবে রাজনৈতিক না, এইগুলা হলো ধর্মীয়। কারণ বাংলাদেশের মানুষ হলো মুমিন মুসলমান, ভারতের মানুষ হলো ওই হিন্দু মানে মুশরিক। আর ধর্মীয়ভাবে মানে ইসলামে ওই যে সূরা আল বাইনা মানে কোরআনের যে 98 নম্বর সূরা, সেখানে ওই 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতে কিন্তু পরিষ্কার বলা আছে, যারা নাকি ইহুদি নাসারা কাফের মুশরিক, তারা নিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম। অর্থাৎ তারা ওই রাস্তার
মানে বেয়ারিশ কুকুরের মতো বা ইঁদুর তারপর পোকা মাকড় কীট পতঙ্গের মতো। তো এই রকম অবস্থায় এই ধরনের নিকৃষ্ট প্রাণীর সাথে তো সর্বোচ্চ মর্যাদাপ্রাপ্ত সম্মানিত শ্রেষ্ঠ যে মমিন মুসলমান, তাই না, তারা তো বন্ধুত্ব করতেই পারে না, মানে এটা তো কোনোভাবেই সম্ভব না। কিন্তু ঘটনাচক্রে ভারত একটা বিশাল দেশ, তাদের বিশাল অর্থনীতি, তাদের বিশাল সামরিক শক্তি, আর বাংলাদেশ অনেকটা ভারতের পেটের মধ্যে অবস্থিত। এখন বাংলাদেশের মানুষের চাক বা না চাক, ভারত তার নিজস্ব নিরাপত্তার স্বার্থে অনেক ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কি করে না করে এগুলো কিন্তু নজর করবে, লক্ষ্য করবেই, একেবারে গ্যারান্টেড, তাই না। যেমন আমেরিকা একটা বিশাল পরাশক্তি, সে তার পাশে যেমন এই যে কানাডা বা মেক্সিকোই শুধু না, ওই যে আমেরিকা মানে দক্ষিণ আমেরিকার যত দেশ আছে তারা কি করে না করে সেটার উপরেও নজরদারি রাখে। এবং সেখানেও যদি কেউ বেশি বাড়ে তাহলে তার কী অবস্থা হয়, এই ভেনিজুয়েলার প্রেসিডেন্টে যে নিকোলাস মাদুরোকে রীতিমতো হাইজ্যাক করে নিয়ে আসলো, তাই না, আমেরিকা নিয়ে আসছে না। কারণ আমেরিকা মনে করছে এই নিকোলাস মাদুরো ভেনেজুয়েলায় বসে যে সমস্ত কর্মকাণ্ড করছিল এটা তাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য ক্ষতিকর, এই জন্যই কাজ করছে। বাংলাদেশের মমিন মুসলমান কি এগুলো দেখছে? হ্যাঁ, ভারত আমেরিকার মতো এরকম বিশাল কোনো পরাশক্তি না, তবে আঞ্চলিক শক্তি তো বটেই। সে তো অবশ্যই খেয়াল করবে যে ভারতের আশেপাশে যে সমস্ত দেশ আছে, যেমন ভারত, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, তাই না, পাকিস্তান ইত্যাদি বিভিন্ন দেশ কি করে না করে, এবং এতে করে তার নিরাপত্তা বিঘ্নিত হয় কিনা সেটা তো সে দেখবে, এটাই তো স্বাভাবিক। ভারতের পরিবর্তে বাংলাদেশ যদি একটা বিশাল দেশ হতো আর ভারত যদি একটা ছোট্ট দেশ হতো, তাহলে বাংলাদেশও কিন্তু একই আচরণ করতো। যেমন চায়নাও কিন্তু একই আচরণ করে, তাই না। তারপরে যে ভিয়েতনাম, কোরিয়া, তারপর মঙ্গোলিয়া ইত্যাদি দেশ আছে না, বা ওই দক্ষিণ চীন সাগরে যে ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ইত্যাদি ইত্যাদি দেশগুলো কী কী আচরণ করে, তারা কি এক করতে চাচ্ছে, এটা তাদের নিরাপত্তার জন্য কোনো হুমকি টুমকি কিনা এগুলো খেয়াল করে তারা সেই ধরনের পদক্ষেপ নেয় না, এটা তো স্বাভাবিক নেয়, এবং এটা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এটাই স্বাভাবিক। তো সেই হেতু ভারত কিন্তু ওই যে 2024 সালের আগে যখন শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল তখন নিশ্চয়ই এই ধরনের কিছু কিছু হয়তো তারা করতো, যে বাংলাদেশ যেন এমন কোনো কাম না করে যেটা ভারতের জন্য হুমকি হতে পারে। তো বাংলাদেশে তখন ওই ধরনের তেমন কোনো কর্মকাণ্ড করতো না। তার মধ্যে ওই যে যেমন 7 সিস্টার্সের যে বিদ্রোহী যেগুলো আছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিত না, বা জঙ্গি ভঙ্গি যেগুলো আছে সেগুলোকে ভারতে ঢুকে ওখানে যাতে ঝামেলা করতে না পারে এই ধরনের নিবৃত্তমূলক পদক্ষেপ নিত। হ্যাঁ, এগুলো রাইট, এবং ঠিক এই কারণেই কিন্তু ওই বাংলাদেশ এবং ভারতের মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান ছিল, এবং সেই হেতু বাংলাদেশের গণমানুষ যে বা যারাই ভিসার জন্য আবেদন করতো তারা কিন্তু সবাই ভিসা পেত, এটা তো আমরা জানি নাকি, সবাইকে ভিসা দিত। ইটস ওকে, বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে ঘোরাঘুরি করতো, চিকিৎসা করতো, কত রঙ্গ তামাশা করতো। বাট 2024 সালের 5 অগস্টের পর থেকে ভারত কিন্তু বিশ্বের সঙ্গে লক্ষ্য করছে, হায় হায়, এতদিন যে বাংলাদেশের মানুষদেরকে মনে হতো যে তারা ভারতকে ভালোবাসে, যেহেতু ভারতে প্রচুর পরিমাণে বেড়াতে যায়, কিন্তু তারা রাতারাতি টের পেল যে না, বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে রঙ্গ তামাশা ফুর্তি চিকিৎসা যাই করুক না কেন, এর জন্য ভারতের কাছে বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ তো নাই, বরং উল্টে আরও ঘৃণা করে। বাংলাদেশের মানুষ আরও তৌহিদি জনতা যারা, তারা তো ঘৃণা করে যে কেন ভারতের পরিস্থিতি এত ভালো হবে, অর্থনৈতিক অবস্থা এত ভালো হবে, সামরিক অবস্থা এত ভালো হবে, তাদের চিকিৎসা ব্যবস্থা কেন এত ভালো হবে, এই জন্য তারা আক্ষেপ করে, হিংসা করে। তো এই বাংলাদেশের মানুষের প্রকৃত চেহারাটা আমি কিন্তু সর্বদাই বলতাম যে বাংলাদেশের মানুষ যতই ভারতে ঘোরাঘুরি করুক আর যাই করুক, সেই খোদ শেখ হাসিনা বা তার আওয়ামী লীগ, এমনকি খোদ নিজে শেখ হাসিনা, এরা কেউই ভারতকে ভালোবাসে না। আজকে বিপদে পড়ে শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, তাই না, একেবারে ঠেকায় পড়ে আশ্রয় নিয়েছে। কিন্তু এই ভদ্র মহিলা যে ভারতকে ভালোবাসে, ভারতের হিন্দুদেরকে ভালোবাসে, জি না, কারণ ওনার শাসন আমলেই বাংলাদেশে 15-16 বছর ধরে হিন্দুদের উপরে সবচাইতে বেশি অত্যাচার নির্যাতন হয়েছে, হিন্দুদের বাড়িঘর সবচাইতে বেশি আক্রান্ত হয়েছে, দখল হয়েছে জায়গা জমি, হিন্দুদের সুন্দর সুন্দরী নারীগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারাই অপহৃত হয়েছে, এর একটারও কোনো দিন কোনো বিচার হয়নি। এবং এই সবগুলো কাজ শেখ হাসিনা হজম করে দিত বা অ্যালাউ করে দিত,
এবং এর এগেনস্টে ভারত কোনো পদক্ষেপ নিতে গেলে বা পদক্ষেপ গ্রহণ করার জন্য শেখ হাসিনাকে অনুরোধ করলে সেখানে বলতো এগুলো বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, এইগুলো নিয়ে আপনারা কথা বলেন কেন? আমরা তো আপনাদের ওই 7 সিস্টার্সের বিদ্রোহীদেরকে আশ্রয় দেই না, আমরা তো জঙ্গি মঙ্গি যে গোষ্ঠী আছে সেগুলোকে দমন করি, তোমাদের দেশে গিয়ে তো ঝামেলা করে না। এই সমস্ত কথা বলে ভারতকে থামিয়ে রাখতো, বুঝছেন? এবং সেই হেতু দেখবেন যে বাংলাদেশে ওই যে আমি প্রায় বলি যে ওই যে শত্রু সম্পত্তি আইন, যেটা নাকি এখন অর্পিত সম্পত্তি আইন, এই আইনের ভিত্তিতে হিন্দুদের জায়গা জমি সবচেয়ে বেশি দখল করেছে আওয়ামী লীগের লোকজন, অলমোস্ট 90%। অর্থাৎ যে আওয়ামী লীগ অনেকটা ভারতের সমর্থনে বাংলাদেশে ক্ষমতায় থাকতো, সে আওয়ামী লীগের লোকজনও কিন্তু ভয়ঙ্কর রকমভাবে ভারতকে ঘৃণা করে, হিন্দুদেরকে ঘৃণা করে এবং বাংলাদেশের হিন্দুদেরকেও ঘৃণা করে। আমি নিজে দেখছি এই এমনকি জামাত, বিএনপি, এমনকি উগ্রপন্থী যে সমস্ত মুসলমান, তারাও হিন্দুদেরকে মালায়ন টালায়ন বলতো না, আমি শুনতাম না। বাট আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এই হিন্দুদেরকে মালায়ন বলতো। এবার বুঝছেন? তার মানে ভারত যাদেরকে বন্ধু মনে করতো তারাই কিন্তু ছিল সবচেয়ে বেশি কট্টর হিন্দু বিরোধী, ভারত বিরোধী লোকজন। বাট উপরে উপরে ভাব দেখাতো ভারতের সাথে তাদের কতই রঙ্গ তামাশার সম্পর্ক, তাই না? যাই হোক, পরিস্থিতি যখন এরকম, আর ভারত সরকার, ভারতের জনগণ যখন জেনেই গেল যে বাংলাদেশের আপামর জনগোষ্ঠী, বিশেষ করে মুসলমান তৌহিদি জনতা সবাই ভারতকে ঘৃণা করে, অপছন্দ করে, তো ভারত অবশেষে কী সিদ্ধান্ত নেবে বলেন? এই যে ভাইটি লিখছেন যে উনি 24 সালের পরে মেডিকেল ভিসা উনি দিয়েছেন 7 বার রিজেক্ট, এরপর 29 তারিখে উনি ট্যুরিস্ট ভিসা দিয়েছেন, সেটাও রিজেক্ট। এখন আপনি বলেন, আপনারা অনেকটা আপামর জনগোষ্ঠী, আপনারা ভারতকে ঘৃণা করেন, ভারতের হিন্দুদেরকে ঘৃণা করেন, ধর্মীয় কারণে। ভাই, এটা কোনো রাজনৈতিক ব্যাপার না, আপনারা রাজনৈতিক রং চড়ান, কিন্তু এগুলো ফালতু কথা, এটা মিথ্যে কথা বলেন, বুঝছেন? আসলে ধর্মীয় কারণে আপনারা ঘৃণা করেন, এটাই সত্য। তো যে দেশের মানুষদেরকে ধর্মীয় কারণে আপনারা ঘৃণা করেন, সেই দেশে আপনি যাবেন কেন বলেন তো? বারবার আর যদি আপনারা দুই তিনবার মনে করেন যে ভিসা রিজেক্ট করেই দেয়, তো আপনার তো আত্মসম্মান থাকা দরকার। আপনি এরপরেও কেন ভিসার জন্য তাদের দ্বারে যাচ্ছেন? তাদেরকে তো আপনি ঘৃণা করেন, গিয়ে আবার বলছেন যে ভাই আমার একটু ভিসা দাও, তোমাদের দেশে যাব, তোমাদের দেশে একটু চিকিৎসা করার জন্য যাব। কি মানে কি বিষয়টা কি? এতে করে তো আপনার আল্লাহও আপনার উপরে বিরাজ হয়ে যাচ্ছে, তাই না? জীবন দিয়েছে আল্লাহ, রোগ শোক আল্লাহ দেয় এবং রোগ থেকে আরোগ্যও আল্লাহ করে, এটাই তো আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তো তাই যদি আপনি করেন, তাহলে আপনি আবার ওই হিন্দু মানে মুশরিক ডাক্তারদের কাছে, পৌত্তলিক ডাক্তারদের কাছে আপনি রোগ নিরাময়ের জন্য আপনি ভারতে যেতে চাচ্ছেন। ভাই, এটা তো ইসলাম বিরোধী কাজ, আল্লাহর বিরোধী কাজ, তাই না? ভারত শুনলাম এইবার এই যে এই ট্যুরিস্ট ভিসা ছেড়ে দিয়েছে না, একটা বিরাট জনগোষ্ঠী মানে অ্যাপ্লিক্যান্টদের নাকি ভিসা রিজেকশন করে দিচ্ছে। শতকরা নাকি 30-40% নাকি বা রিজেকশন, আমি জানি না বাস্তবতা কি, কারণ মাত্রই কয়েকদিন আগে তো এটা করছে। এখন যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের মধ্যে কয়েকজন হাতে পাসপোর্ট পেয়েছে কে জানে। তবে যেটুকু আমি খবর পেলাম, 100 জন আবেদনকারীর মধ্যে 30-35-40% নাকি ভিসা পাচ্ছে না, রিফিউজ খাচ্ছে। তো আমি মনে করলাম যে এইটা হলো যে ভারত বেসিক্যালি এই সমস্ত মুসলমানদেরকে মানে বিপদে যাওয়া থেকে রক্ষা করতে চাচ্ছে। তারা বলতে চাচ্ছে ভারত যে আমরা তো মুশরিক, আমরা তো হিন্দু, আমাদেরকে তো তোমরা পৌত্তলিক বলো, আমাদের এখানে আসলে তো তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, তাহলে আমাদের দেশে আসার দরকারটা কি? আমাদের দেশে আসার দরকারটা কি? এটাই মনে হয় যে বুঝাতে চাচ্ছে। অর্থাৎ মুমিন মুসলমান, তোমার ঈমান আকিদা সব ঠিকঠাক, তোমার ভারতে যাওয়ার তো দরকার নেই। আর বাংলাদেশের কিছু লোকজন বলছে ভারতের অর্থনীতি নাকি ভেঙে পড়ছে, বাংলাদেশের লোক ভারতে যাইতে পারে না। তো তাই যদি হয়, তাহলে ভারত এত ভিসা রিফিউজ করতেছে কেন? আমার মনে হয় যে ভারতের উচিত 90% ভিসা রিফিউজ করে দেওয়া, বুঝছেন? 80 থেকে 90% ভিসা রিফিউজ করে দেওয়া। এবং ভারতের উচিত ওই আমেরিকা, কানাডা বা ইউরোপীয় ইউনিয়ন যে সিস্টেমে ভিসা চালু করছে, মানে যে রেশিওতে ভিসা অ্যাপ্রুভ দেয় না, ভারতের ওইটা অনুসরণ করা উচিত। আমেরিকা, কানাডা বা মানে ইউরোপীয় ইউনিয়নের দেশে শতকরা 95টা আবেদনকারীর ভিসা রিফিউজ করে দেয়, ভারতেরও কিন্তু সেটাই করা উচিত। এবং এটা করলে আমার মনে হয় যে আল্লাহ তাদের উপরে খুশি হবে। কারণ এই যে বিশাল জনগোষ্ঠী মুমিন মুসলমান, ভারতে গেলে এদের ঈমান আকিদা নষ্ট হয়ে যাবে। তো ভারত যদি এখন স্বতঃপ্রণোদিত হয়ে এদের ঈমান আকিদা রক্ষার জন্য ভিসা রিফিউজ করে দিয়ে বলতে চায় যে আমাদের ভারতে একটা দরকার নেই,
তাহলে এতে কি ওরা পৌত্তলিক হলেও, ওরা মুশরিক হলেও আল্লাহ তো ইনডিরেক্টলি তাদের উপর খুশি থাকার কথা, কি বলেন? ধন্যবাদ।